আলাইকুম। আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার জাহিদ। আজকে আমি আলোচনা করব যে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যে গণিতগুলো আসে সেই গণিতগুলো নিয়ে। আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে একটি ফুল ধারণা দেওয়ার জন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যেমন সরকারি চাকরি পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্ট বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে গণিতগুলো আসে সেই গণিতগুলো সম্পর্কে টোটালি একটা কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই আজকের ভিডিওতে আপনারা ৩টা জিনিস ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে যে আপনি কোথা থেকে পড়বেন, কতটুকু পড়বেন এবং কত সময়ের মধ্যে পড়বেন। তো চলুন, আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদেরকে কাজে দিবে। আচ্ছা, আজকে আমি এই টোটাল গণিতকে আমি ৫টা ভাগে ভাগ করে ফেলেছি। প্রথমে হচ্ছে পাটিগণিত, তারপরে বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি ও জ্যামিতি। পাটিগণিতে আমরা প্রথমে পাটিগণিতে আসি। আপনাদেরকে কোনো চাকরির পরীক্ষার জন্য গণিত পারতে হলে অবশ্যই আপনাকে পাটিগণিতে ভালো হতে হবে। তো পাটিগণিতে দেখুন, পাটিগণিতে কি আছে? প্রথমত পাটিগণিতে আছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা থেকে আপনাদের কি কি জানা লাগবে? বাস্তব সংখ্যা থেকে মূলত আহ, আপনাদের জানা লাগবে যে বিভিন্ন ধরনের সংখ্যার সেট, যেমন এন, এন সেট, জেড সেট, ঠিক আছে? তারপরে এফ সেট। এন সেটটা হচ্ছে কি, যে স্বাভাবিক সংখ্যার যত স্বাভাবিক সংখ্যা তাদের সেটকে এন সংখ্যা, এন এন দ্বারা প্রকাশ করা হয়। জেড হচ্ছে কি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এখানে কিন্তু -1ও আছে, -2 আছে, 0 আছে, +1ও আছে। এটা হচ্ছে জেড। জেড দ্বারা পূর্ণ সংখ্যাগুলোকে বোঝানো হয়। তারপরে এফ তে হচ্ছে ফিবোনাক্কি ধারা। ফিবোনাক্কি ধারা, আচ্ছা, এটার বিষয়ে বিস্তারিত না যায়। এরপরে লসাগু গসাগু। লসাগু গসাগু সম্পর্কে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে লসাগু ফুল মিনিং এবং গসাগুর ফুল মিনিং। লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তারপরে এই লসাগু গসাগুতে এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে কিছু গণিত থাকবে। যেমন বলতে পারে যে আহ দুইটি সংখ্যার লসাগু এত, দুইটি সংখ্যার লসাগু এত, গসাগু এত। তো সংখ্যা দুইটি কত? হ্যাঁ, তো সেরকম এরকম হতে পারে, অথবা এরকম বলতে পারে যে দুইটি সংখ্যার একটি সংখ্যা এত আর আরেকটি সংখ্যার গুণফল এত, সংখ্যাটির লসাগু কত। তো আমাদের এখানে জানতে হবে যে লসাগু এবং গসাগু, লসাগু এবং গসাগু দুইটি গুণ করলে, এটা গুণ করলে সেই সংখ্যার গুণফলের সমান পাওয়া যায়। হ্যাঁ, লসাগু সমান গুণ, লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল পাওয়া যায়। তো কাজে আমরা এখান থেকে ইজিলি বের করে নিতে পারবো যে যদি সংখ্যাটির কোনো লসাগু গসাগুর গুণফল দেওয়া থাকে বা লসাগু গসাগু দেওয়া থাকে, তাহলে পরে সেটার আমরা ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। নেক্সট আসছে শতকরা। শতকরা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার। এই শতকরার মধ্যে যেরকম শতকরার অঙ্ক যেরকম মানে ইনক্লুডেড, পাশাপাশি কিন্তু সেখানে লাভ ক্ষতি, তারপরে অনুপাত সমানুপাত, উভয় বিষয়ে পাশ ফেল, বিভিন্ন ইত্যাদি কিন্তু অঙ্ক চলে আসে এই শতকরার মধ্যে। তো সেই জন্য কিন্তু আপনাদের শতকরাটা আরেকটু মানে ডেপথে জানতে হবে। আজকে আমি শুধু চেষ্টা করব যে আপনাদের টোটাল যে একটা গণিতের যে ধারণা, সেই ধারণাটা দেওয়ার জন্য। আমি চেষ্টা করব পরবর্তীতে প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা করে ভিডিও তৈরি করার। তো শতকরা গেল, শতকরার পরে আছে মুনাফা। আচ্ছা, মুনাফা হচ্ছে যে এখানে আমরা দুইটা জিনিস জানি, যে মুনাফা একটা হচ্ছে সরল মুনাফা এবং আর একটা যৌগিক মুনাফা। তো সরল মুনাফাটার সূত্র হচ্ছে আই ইজ ইকাল টু পিএনআর, পিএনআর অর্থাৎ প্রিন্সিপাল, সময় এবং রেট। আর আরেকটা আছে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে হচ্ছে যৌগিক মুনাফা। একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে যৌগিক। কম্পাউন্ড ইন্টারেস্টের ইয়ে হচ্ছে সূত্র হচ্ছে পি ইন্টু
1 প্লাস আর 1 + r⁴ n, n মানে হচ্ছে টাইম। তো এটা হচ্ছে এই দুইটা সূত্র জানতে হবে মুনাফা। এবং আরেকটা জিনিস আছে যে যৌগিক মুনাফা। এখন যৌগিক মুনাফার কিছু গণিত যেটা থাকে সেটা হচ্ছে, যেমন বলা থাকে যে একটা যৌগিক মুনাফা অর্ধ বছরে এত হয়, ঠিক আছে? তো অর্ধ বছরে যদি হয় তাহলে যেটা রেট থাকবে সেই রেটের অর্ধেক হয়ে যাবে যৌগিক মুনাফা। তারপরে যেই কয়বার সে এই যৌগিক মুনাফাটা কাউন্ট হবে সেই কয়বার কিন্তু এন এর মান হবে। আর আরেকটা জিনিস আছে, এই মুনাফার সূত্র দিয়ে কিন্তু আরেকটা গণিত আছে যে কোন শহরের জনসংখ্যার অঙ্ক। যে একটি শহরের জনসংখ্যা 30 লক্ষ, তো সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার এত, তাহলে 5 বছর পরে কি 2 বছর পরে 4 বছর পরে ওই সংখ্যার ওই শহরের জনসংখ্যা কত হবে, এরকম কিন্তু এই অঙ্কগুলো কিন্তু মুনাফার সূত্র দিয়ে করতে হবে আপনাকে। এরপরে আসে লাভ ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। লাভ ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এটাও কিছুটা শতকরার ভিতরে ছিল, শতকরার মধ্যে পড়ে, কিন্তু আমি এটা আলাদা করেছি কারণ হচ্ছে যে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা অঙ্কই আলাদাভাবে জানতে হবে। হ্যাঁ, কারণ পরীক্ষার হলে যদি আপনার কোনো একটা অঙ্ক দেখা যাচ্ছে একই অঙ্ক, কিন্তু আপনি যদি আলাদাভাবে না করেন তাহলে সেটা কিন্তু আপনি ওইখানে যে কঠিন হয়ে যাবে আপনার জন্য করা। তো এখানে লাভ ক্ষতি, যেমন লাভ ক্ষতির অঙ্ক থাকে যে টাকায় 5টা কিনে টাকায় 4টি বিক্রি করলে, টাকায় 5টা কিনে টাকায় 4টি বিক্রি করলে কত শতকরা কত লাভ বা ক্ষতি হয়। অথবা এরকম হয় যে এরকম বলতে পারে যে টাকায় 4টি ও 5টি কিনে টাকায় 4টা ও 6টা কিনে টাকায় 5টা বিক্রি করলে মূলধন শতকরা মুনাফা কত হবে। এরকম এরকম অঙ্ক বলতে পারে। তো সেক্ষেত্রে এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। এর পাশাপাশি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থাকবে। ক্রয় মূল্য দেওয়া থাকবে, হয়তো বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে, বা বিক্রয় মূল্য দেওয়া থাকবে ক্রয় মূল্যই করতে হবে। আবার এরকম থাকে যে কোনো একজন বিক্রেতা এত টাকায় দ্রব্য বিক্রয় করলো, তার যদি ক্রয় মূল্য আরেকটু কম হতো এবং তাহলে তার লাভ আরেকটু বেশি হতো, এরকম করে এরকম বিভিন্ন ধরনের অঙ্ক ক্রয় মূল্য, বিক্রয় মূল্য রিলেটেড আপনাদের পরীক্ষায় এসে থাকে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত এই গণিতটা আমার খুব পছন্দের একটি গণিত। এবং অনুপাত সমানুপাত সম্পর্কে আপনাদের এখানে কিছু শর্টকাট আছে। হ্যাঁ, কিছু শর্টকাট আছে, সেই শর্টকাট গুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। সেগুলো জানলে আপনারা খুব ইজিলি, খুব অল্প সময়ের মধ্যে আপনারা ম্যাথ গুলো করে আসতে পারবেন। হ্যাঁ, যে অনুপাত সমানুপাত কিরকম, ধরেন যে কোনো একটি মিশ্রণে সাপোজ এরকম একটা মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ আছে 2:3, ধরেন এরকম আছে। তো এখন এরা বললো যে কি পরিমাণে পানি মিশালে সেটা 5:3 হয়ে যাবে। দুঃখিত, 3:5 হয়ে যাবে। 3:5 হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম আপনাকে আসতে পারে, অথবা যেটা যেটা বেশি আছে সেইটা বেশি হয়ে যাবে, আবার যেটা কম, আবার এরকম আরেকটা থাকবে যে যেটা কম আছে সেইটা বেশি হয়ে যাবে। এরকম হলে পরে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা শর্টকাট আছে। আবার এরকম হতে পারে যে 2:3 আছে, কি কি পরিমাণ মেশালে 3:2 হয়ে যাবে, মানে একেবারে উল্টিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এটার কিন্তু আলাদা শর্টকাট আছে, সেই শর্টকাট গুলো আপনাদের জানতে হবে। এরপরে আছে উভয় বিষয়ে পাশ ফেল। উভয় বিষয়ে পাশ ফেল হচ্ছে যে কোনো একটা পরীক্ষায় ধরেন 15% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে, হ্যাঁ, আর 20% পরীক্ষার্থী বাংলায় ফেল করেছে। যদি উভয় বিষয়ে কোনো পরীক্ষার্থী পাশ না করে থাকে তাহলে কতজন পরীক্ষা দিয়েছে, এরকম রিলেটেড পরীক্ষা গণিত কিন্তু পরীক্ষায় এসে থাকে। এরপরে আছে গড়ের অঙ্ক। গড়ের অঙ্ক খুব সহজ। যেমন এরকম থাকতে পারে যে পিতা পুত্রের বয়সের গড় এত, 5 বছর পরে তাদের বয়সের গড় এত হবে।
হ্যাঁ, তাহলে বর্তমান বয়স, তাদের বয়স কত, এরকম বিভিন্ন অঙ্ক দিয়ে থাকে। আর এটা কিন্তু এই পিতা পুত্রের গণিত কিন্তু অনুপাত অনুপাত সমানুপাতেও কিন্তু থাকে অনেক সময়, যে পিতা পুত্রের বয়সের অনুপাত এত, 5 বছর আগে এত ছিল, তাহলে 5 বছর পরে কত হবে বা বর্তমানে কত হবে। আচ্ছা, তাহলে আমরা পাটিগণিত দেখছি। পাটিগণিতের বাস্তব সংখ্যা দেখলাম, বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, শতকরা, মুনাফা, লাভ ক্ষতি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, অনুপাত সমানুপাত, উভয় বিষয়ে পাশ ফেল, গড়। তারপরে আছে নৌকা ও স্রোত। নৌকা ও স্রোত, এই নৌকা ও স্রোতের গণিতগুলো কিন্তু আপনাকে জানতে হবে। কখন নৌকার গতি এবং স্রোতের গতি, হ্যাঁ, নৌকার প্রতিকূলে, নৌকা প্রতিকূলে গেলে তার গতি কত হবে, কখন যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে, যখন প্রতিকূলে যাবে তখন তার গতি কি হবে, যখন অনুকূলে যাবে তখন তার গতি কি হবে। হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে। এগুলো খুবই সিম্পল, আপনারা একটু দেখলে পারবেন আশা করি। আর এরপরে আছে যে গতি, গতির অঙ্ক, যেমন একটি বালক এত গতিতে স্কুলে গেল, আবার এত গতিতে স্কুল থেকে ফিরে আসলো, তাহলে তার গড় গতি কত ছিল, বা তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ছিল, এরকম গণিত কিন্তু চলে আসে। তারপরে আছে ট্রেনের অঙ্ক। ট্রেনের অঙ্ক খুবই সিম্পল। এখানে আপনাদেরকে আগে বের করতে হবে যে আহ, এখানে কি অনুপাত, মানে দেওয়া আছে, গতি দেওয়া আছে কিসে, ধরেন দেওয়া থাকতে পারে হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে বললো যে একটি ট্রেন আহ 10 সেকেন্ডে 10 সেকেন্ডে একটা খুঁটি, একটা বৈদ্যুতিক খুঁটি সে পার করলো 10 সেকেন্ডে, তার গতি ছিল 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে সে তার ট্রেনটির ইয়ে কত, ট্রেনটির দৈর্ঘ্য কত, হ্যাঁ, এরকম দিতে পারে। বা এরকম এইখানেই অনেক ঘুরে ফিরে দেওয়া থাকবে, কোনো একটা ডাটা আপনার মিসিং থাকবে, সেই ডাটাটা বের করে দিতে হবে। এখানে খুব ইজিলি জিনিসটা হচ্ছে কি, যে কিলোমিটার আছে, কিলোমিটার পার আওয়ার থাকবে, কিলোমিটার পার আওয়ারকে আপনাকে সেকেন্ড পার মিটারে আপনাকে কনভার্ট করা জানতে হবে। হ্যাঁ, যেমন আমরা জানি যে 7.72, ধরেন যদি 72 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে 3.6 দিয়ে ভাগ করলে এটা মিটার পার সেকেন্ড পাওয়া যায়। হ্যাঁ, মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। তো এরকম কিছু ট্রেনের অঙ্ক আছে। আবার দেখা যাচ্ছে এরকম বলতে পারে যে একই দুইটি সমদৈর্ঘ্যের ট্রেন একে অপরের দিকে এত কিলোমিটার বেগে আসছে, তারা কত সময়ে একে অপরকে ক্রস করবে, এরকম জিনিসগুলো আসে। আচ্ছা, এরপরে আছে নল চৌবাচ্চা। এই নল চৌবাচ্চার অঙ্ক আর সময় ও কাজের অঙ্কের সাথে কিন্তু খুব মিল আছে। নল এবং চৌবাচ্চা মিলটা কিরকম দেখেন, যে একটা নল দিয়ে একটা চৌবাচ্চা এত মিনিটে পূর্ণ হয়। আবার ঠিক একইভাবে বলা যায় যে একজন শ্রমিক এতদিনে একটা কাজ শেষ করতে পারে। ঠিক আছে, তো এই দুইটার ভিতরে কিন্তু একই জিনিস, এই পাইপটা, এই নলটা দিয়ে সে যতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারছে, এবং এই শ্রমিকও কিন্তু ঠিক ততদিনেই এই কাজটি শেষ করতে পারছে, এটার সাথে একটা মিল আছে। কিন্তু পরীক্ষার খাতায় যদি আপনি এই আলাদা গণিত গুলো যদি আপনি মানে প্র্যাকটিস না করে যান, তাহলে কিন্তু আপনি এটার অ্যান্সার দিতে পারবেন না, যতই আপনি মানে সাদৃশ্য হোক বা সামঞ্জস্য হোক, এটার ভিতরে কিন্তু এটা আলাদা করে আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। আচ্ছা, এরপরে নল চৌবাচ্চার পরে হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবারটা কি? অংশীদারি কারবারটা যেমন যেমন রহিম ও করিম। রহিম রহিম করিম দুইজন মিলে একটা বিজনেসে ইনভেস্ট করলো। সাপোজ রহিম 10,000 টাকা 2 বছরের জন্য করলো, আর করিম 20,000 টাকা 1 বছরের জন্য করলো। তাহলে যখন প্রফিট হবে তখন অবশ্যই প্রফিটটার তারা সমান পাবে না। অবশ্যই তাদের সময়, ইনভেস্টের সময় এবং ইনভেস্টের পরিমাণের উপরে অনুযায়ী কিন্তু এটা কম বেশি হবে। তো সেটা আপনাকে জানতে হবে। এরপরে আছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম আমরা যেটা সময় ও কাজের যেটা গণিতগুলো বললাম, সেগুলোই ঐকিক নিয়মের মধ্যে আসে। যে রহিম একটি কাজ এতদিনে করে, করিম একটি কাজ এতদিনে করে, তারা উভয়ে কতদিনে করতে পারবে, বা তারা উভয়ে এতদিন কিছুদিন করার পরে চলে গেছে, এরপরে আহ এই বাকি কাজটা করতে কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে আরো। হ্যাঁ, এরকম কিছু
গণিত আপনাদের এই পরীক্ষায় এসে থাকে, ঐকিক নিয়ম সংক্রান্ত। এরপরে আছে হচ্ছে ঘড়ি সংক্রান্ত। একটা ঘড়িতে এই ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সেই জিনিসের অঙ্ক প্রায় কিন্তু চলে আসে। সেটা আপনাদের জানতে হবে। এটা একটা খুব সিম্পল একটা সূত্র আছে, 2 ইন্টু মিনিট মাইনাস 30 ইন্টু ঘন্টা। কারণ এখানে 3টা বাজে, আমরা জানছি যে এই 3টা বাজে, এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাই না? তো আমরা এই সূত্রটা দেখি, চেষ্টা করি। 11/2 মিনিট হচ্ছে 0 মাইনাস 30 ইন্টু 3। তাহলে 0 কে গুণ করলে পরে 0 মাইনাস হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, ঘড়ির এই সংক্রান্ত এরকম তথ্য আসতে পারে। এরকম অঙ্কগুলো কিন্তু প্রায় চলে আসে। এরপরে আমরা পাটিগণিত শেষ করলাম। তো মোটামুটি আমি চেষ্টা করেছি যে পাটিগণিতের যে বিষয়গুলো, যে সাবজেক্টগুলো, সেইগুলো দেওয়ার। আর এরপরে আছে হচ্ছে বীজগণিত। বীজগণিতে আমি 2টা ভাগে ভাগ করছি। দেখেন, এটা হচ্ছে যে প্রথমত যে ABC দিয়ে যেগুলো বীজগণিতগুলো করা হয়, আর আরেকটা হচ্ছে যে ABCর সাথে 1 2 3 মানে সংখ্যা এবং বিবরণ, এইগুলো দিয়ে যেটা করা হয়। তো এবিসি গুলো, যেমন এবিসি যেগুলো ইউজ করা হয়, যেমন সূত্রসমূহ, যেমন a+b² সমান হচ্ছে a² + 2ab+b², এগুলো হচ্ছে যত সূত্র আছে, সেই সূত্রগুলো আপনাকে জানতে হবে। এই সূত্রগুলো জানলে পরে তারপরে আপনি এই মান নির্ণয় আছে, যে বীজগণিতের মান নির্ণয়, সেই মান নির্ণয়গুলো করতে পারবেন। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে উৎপাদক। এই উৎপাদকগুলো সাধারণত প্রিলি পরীক্ষায় কম আসে, এটা লিখিত পরীক্ষায় বেশি আসে। আপনারা যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির পরীক্ষা দিবেন, এইখানে আপনাদের জন্য এটা খুব কাজে লাগবে। উৎপাদকের আমরা উৎপাদকের অঙ্ক কিন্তু ক্লাস 6-7 এর অঙ্ক, 6-7 এর ম্যাথ বইতে অনেক করে এসেছি। সেটা আমাদেরকে আরেকটু রিভিশন দিতে হবে এখন। এরপরে আছে অসমতার অঙ্ক। এটা অসমতাটা মূলত বিসিএস এর অঙ্ক। বিসিএস এর প্রিলির সিলেবাসে আছে, কিন্তু তারপরেও অন্যান্য পরীক্ষায়ও চলে আসে। তো অসমতার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনার কখন আপনার কখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এরকম থাকলে কখন এরকম হয়ে যাবে। আবার এটার অ্যান্সার কিভাবে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, এইভাবে এরকম ফার্স্ট ব্র্যাকেটে একভাবে চিহ্ন দিলে পারে এক মিনিং বোঝায়, আর থার্ড ব্র্যাকেটে এইরকম ভাবে অ্যান্সার দিলে আর একটা মিনিং বোঝায়। এই মিনিং গুলো আপনাকে কিন্তু জানতে হবে। এরপরে আছে হচ্ছে সূচক লগ। বলা হয়ে থাকে যে যে গণিতে ভালো সে বীজগণিতে ভালো, আর যে বীজগণিতে ভালো সে সূচকে ভালো। তো এই সূচক লগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুবই ইজি। আপনারা, এটা খুব মজার একটা অঙ্ক। যেমন হচ্ছে লগ 10⁻100 সমান কত। এটা এটা আমরা জানি যে এখানে হচ্ছে 10⁻10 স্কোয়ার করলে পরে এই 10 10 1 হয়, সমান সমান 2 অ্যান্সার হয়। এটা খুব ইজি একটা অঙ্ক। আমার কাছে মনে হয় যে আপনারা খুব অল্প কিছুদিন এটা প্র্যাকটিস করলে সূচক এবং লগ এর অঙ্ক আপনারা পেরে যাবেন। এরপরে আছে হচ্ছে দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে যে বিন্যাস, সমাবেশ, ধারা, সেট ও সম্ভাব্যতা। বিন্যাস সমাবেশ, এটা একটু এটা হলো 9-10 এর হায়ার ম্যাথের একটা বিষয়, কিন্তু তারপরেও খুব বেশি কঠিন জিনিস না, এবং চাকরির পরীক্ষায় খুব বেশি কঠিন থেকে দেয় না, খুব সহজগুলো থেকেই দেয়। তো বিন্যাস এবং সমাবেশ, কখন বিন্যাস করতে হবে, কখন সমাবেশ করতে হবে, এটার সূত্র আছে। NCR এবং NER। কখন বিন্যাস, সিতে হচ্ছে কম্বিনেশন, পিতে পারমিউটেশন। কখন আপনাকে কম্বিনেশন করতে হবে, কখন বিন্যাস করতে হবে, সেটা আপনাকে জানতে হবে। এরপরে আছে, আমরা পাটিগণিত দেখলাম, বীজগণিত দেখলাম, এরপরে হচ্ছে পরিমিতি। পরিমিতিতে মূলত এটা একটা জ্যামিতিরই শাখা। আমি জ্যামিতিতে আলাদা করে কিছু লিখি নাই। জ্যামিতির যে কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলো আছে, এগুলোরই ঘন জ্যামিতি যেটা বলা হয়, যে ঘন জ্যামিতিকে নিয়ে যে কাজগুলো করা হয়, যে সূত্রগুলো, যে অঙ্কগুলো তৈরি করা হয়, সেগুলোই হচ্ছে আসলে পরিমিতি। যেমন ঘনক, আয়তঘনক, হ্যাঁ, গোলক,
তারপরে হচ্ছে সিলিন্ডার, এইগুলোর হচ্ছে সূত্র আপনাকে কিন্তু জানতে হবে। হয়তো দিতে পারে যে একটি সিলিন্ডারের আহ, ব্যাসার্ধ এত, সিলিন্ডারের ক্ষেত্রফল কত বা আয়তন কত, এইগুলো আপনাকে জানতে হবে। তো এইগুলো দিয়ে গণিতগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। সূত্রগুলো জানতে পারলে গণিতগুলো ইজিলি করা যায়। এছাড়া বৃত্ত সংক্রান্ত, যেমন বৃত্ত কলা, বৃত্ত চাপ, এগুলো আপনাকে জানতে হবে যে এই বৃত্ত কলা কোনটা বলা হচ্ছে আর বৃত্ত চাপ বলা হচ্ছে কোনটা। এটা কিন্তু আপনি খুব ইজি ইজি জিনিস, কিন্তু আপনি যদি এটা সূত্রগুলো না জানেন তাহলে কিন্তু করতে পারবেন না। তারপরে আছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কি কি জানা লাগবে, সেগুলো হচ্ছে আপনার ত্রিকোণমিতির যে সূত্রগুলো। হ্যাঁ, এই সূত্রগুলো খুব অনলাইনে খুবই ইজিলি ভাবে দেওয়া আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা গেলেই পারবেন যে এই সূত্রগুলো মনে রাখার কৌশল আছে বিভিন্ন। এই সূত্রগুলো মুখস্থ করবেন। এরপরে এই সূত্রগুলো দিয়েই বিভিন্ন অঙ্ক তৈরি হয়। যেমন একটি ঝড়ে একটি খুঁটি ভেঙে গেছে, খুঁটি ভেঙে 20 মিটার দূরে যে মাটিকে স্পর্শ করেছে, তো এখন সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত ছিল। ঠিক আছে, এরকম কিছু অঙ্ক। আবার দেখা যাচ্ছে নদীর ওই পারে একটা গাছ আছে, সেই গাছের উন্নতি কোণ এত, সেই গাছের সেই নদীর প্রশস্ততা কত। এইভাবে এরকম গণিত বিভিন্ন সময় চলে আসে। এরপরে আছে কিছু বীজগণিত স্টাইলের অঙ্ক। হ্যাঁ, যেমন 1 + 10 tan² থ্যাটা সমান কত, বা 1 হলে সমান থ্যাটা সমান কত, থ্যাটা সমান কত, এরকম গণিত কিন্তু ত্রিকোণমিতিতে প্রায় চলে আসে। তো আজকে আমি মনে করি যে এই জিনিসগুলো আপনাদের কাজে দিবে। আর আমার ভিডিওটার উদ্দেশ্য ছিল যে তিনটা। একটা হলো যে আপনি গণিতগুলো কোথা থেকে পড়বেন, কি কি পড়বেন, এবং কতটুকু পড়বেন এবং কত সময়ের মধ্যে পড়বেন। তো আমি মোটামুটি একটু সামারাইজ করি যে আপনারা মূলত চাকরি পরীক্ষার জন্য শুধুমাত্র এই যে টপিকগুলো দেখালাম, এইগুলোর মধ্যে যদি আপনারা খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারেন, আমি মনে করি যে আপনাদের 80% কাভার হয়ে যাবে। আর এইগুলো কোনো স্পেসিফিক বই আসলে আমি আমি আপনাদেরকে সাজেস্ট করছি না। কারণ এইগুলো আপনাদেরকে বিভিন্ন বই থেকে, আপনাদেরকে কোনো নির্দিষ্ট কোনো বই নেই, বিভিন্ন বই থেকে আপনাদেরকে কালেক্ট করে, ইউটিউব থেকে কালেক্ট করে, বিভিন্ন বোর্ড বই থেকে কালেক্ট করে আপনাদেরকে, এটা যদি আপনারা একটা নিজের নিজের মতো করে নোট করতে পারেন, সেটাই সব থেকে আপনার বেস্ট হবে। আশা করছি আপনাদের এই ভিডিওটা, আমার এই ভিডিওটা আপনাদেরকে একটু হলেও সাপোর্ট দিবে। আর আপনাদের সাপোর্ট পেলে আমি চেষ্টা করব যে আরো ভিডিও বানানোর জন্য, এবং প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ। আজকের মতো সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথা বললে তো তোমার হচ্ছে না, বুঝলো?